নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আর আজকের আপনাদের জন্য একটি ছোট গল্প, তবে মারাত্মক একটি ভয়ঙ্কর গল্প। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের প্রেজেন্টেশন অথবা গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের প্রেজেন্টেশন ও গল্পটা তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। না পাঠে আমি রাজ, সুবর্ণ ও পিসে মশাইয়ের চরিত্রে রুদ্র, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে ডক্টর রবার্ট ব্রাউনের চেম্বার। কলেজের লাস্ট ইয়ার শেষ করে ইচ্ছা ছিল আউট অফ সেশন, অর্থাৎ দার্জিলিং, সিমলা অথবা বন্ধুদের সাথে গোয়াতে বেড়াতে যাব। তবে এর মধ্যে কোনোটাই হলো না। তবে যে সুযোগ এলো, এই সুযোগকেও খারাপ বলা চলে না। মেজ পিসির সাথে আমাদের পরিবারে সম্পর্কচ্যুত হয়ে গিয়েছিল প্রায় 19টা বছর হয়ে গেছে। আমিও একদম ছোটবেলাতেই তাদের বাড়িতে গিয়েছিলাম একবার, সে কথাও আমার তেমন আর কিছুই মনে পড়ে না। তবে সুসংবাদটা হলো, দাদু গত হওয়ার পর বাড়ির সবাই একত্রিত হতে ঝগড়াঝাটি জলাঞ্জলি দিয়ে এখন তাদের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক আবারও গঠন হয়েছে। আর তার কারণেই লাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হতে মেজ পিসিকে জানিয়ে দিলাম যে আমি ও আমার আরও একজন বন্ধু সুবর্ণ দুজনে মিলে তোমার বাড়িতে হাজির হচ্ছি এই কদিনের মধ্যেই। এই শুনে মেজ পিসির সে কি আনন্দ তার বলে বোঝানো যাবে না। তাই আমরাও আর দেরি করলাম না, হাতে গুনে ঠিক 3 দিন পরেই বের হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে শিয়ালদা, তারপর নিউ জলপাইগুড়ি ট্রেনে যখন উঠলাম তখন প্রায় দুপুর 3টে। এবং আলুয়াবাড়ি রোড জাংশনে নামলাম তখন রাত প্রায় 1:30টা। তবে হ্যাঁ, আমার পিসির বাড়ি এই আলুয়াবাড়ি জাংশন থেকে প্রায় আরো 40 কিলোমিটার পর। সে অবশ্য পিসে মশাই নিতে এসেছিলেন বলে, নয়তো এত রাতে যে কিভাবে পৌঁছাতাম তা কপালই জানে। সেই দিন আর বেশি রাত করলাম না, পিসির বাড়িতে পৌঁছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতে পিসির বাড়ির দুধারের পরিবেশ দেখে আমি তো অবাক। এ কোথায় আমি? দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, হালকা কুয়াশা ও সবুজ জঙ্গলে চারিদিক ছেয়ে আছে। এতটা নিস্তব্ধতার মধ্যে পাখির ডাক মনকে যেন এক অন্য দেশেই নিয়ে চলে যাচ্ছে। সুবর্ণ চোখ ডলতে ডলতে বেরিয়ে বলে, কিরে ভাই, আগে বলবি না তোর পিসির বাড়ি স্বর্গে? মন্তব্যটা করার কারণও আছে। যে দুজন ছেলে শুধুমাত্র উঁচু বলতে 20 থেকে 21 তলা বিল্ডিং, সবুজ বলতে ধর্মতলার ময়দান মাঠ, আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে লেক গার্ডেন ছাড়া আর কিছুই দেখেনি, তাদের কাছে তো এটা স্বয়ং স্বর্গ, তাই না? এই সব নিয়ে কথাবার্তা বলছি, পিসি এসে ঠিক তখনই চা দিয়ে গেল আর বলে গেল ফ্রেশ হয়ে আশেপাশে একটু ঘুরে আসতে। তাই আর দেরি করলাম না, তড়িঘড়ি করে দুজনে ব্রাশ করতে করতে একটা জ্যাকেট গায়ে গলিয়েই বেরিয়ে পড়ি। তখন সকাল 10টা, তবুও বেশ ঠান্ডা। আর পাহাড়ি এলাকায় এটাই স্বাভাবিক। তবে এই ঠান্ডা এখানে কিছুই নয়, শুনেছি রাতে নাকি আরো ঠান্ডা পড়ে। তা অবশ্য আগের দিন রাতে আসার সময় একটু হলেও তা টের পেয়েছি। হাঁটতে হাঁটতে ছোট্ট একটা পাহাড়ি পথ দিয়ে গ্রামটা একদম শেষ প্রান্তে পৌঁছে যায়। সত্যি গ্রামটা বড্ড ছোট, শুরু হতেই শেষ হয়ে যায়। হাতে গোনা 11 থেকে 12টা বাড়ি, তার মধ্যে লোকজনও আহামরি তেমন কেউই থাকে না।
প্রত্যেকটি বাড়িতেই বোধহয় 3 থেকে 4 জন। গ্রামের একদম শেষ প্রান্তে এসে সুবর্ণ হঠাৎ কিছু একটা দেখতে পায় এবং বলে ওঠে, এই দেখ ওইদিকে, পাহাড়ি এলাকায় ভূত বাংলো নাকি? ওর দেখানো দিকে তাকাতেই আমি একটু থমকে দাঁড়াই। সত্যিই তো, জঙ্গলের মধ্যে একটা বেশ বড় বাড়ি, প্রায় পোড়া অবস্থায়। সুবর্ণকে বলি, আয় তো দেখি। বাড়িটার সামনে গিয়ে বোঝা গেল এটা বাড়ি নয়। ঠিক বাড়িটার সামনে ভীষণ অস্পষ্টভাবে পাথরের ফলকে লেখা হসপিটাল, তবে তার আগের লেখাটি বোঝা যাচ্ছে না। হসপিটালটার দিকে তাকাতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল। একটা বিঘা খানেক জায়গা নিয়ে হসপিটালটা দাঁড়িয়ে আছে, তার বেশিরভাগটাই ধসে পড়েছে। আর যেটুকু জায়গা দাঁড়িয়ে আছে রাতে হাড়হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। শ্যাওলা ও ফার্ন জাতীয় গাছে হসপিটালটা প্রায় মুড়ে আছে। দরজার ভাঙা পাল্লা আর এমন চলে যাওয়া ভেতরের অন্ধকার রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন কোনো ভয়ঙ্কর পিশাচী ও দানব তার মুখ খুলে আছে কাউকে গ্রাস করবে বলে। জঙ্গলটা এই জায়গাটাকে এতটাই ঘিরে আছে যে এত ঝলমলে সূর্যের আলোতেও জায়গাটা কেমন যেন কোনো ভয়ঙ্কর বিভীষিকার মতন মনে হচ্ছে। এমনই কিছু কথাবার্তা দুজনে আলোচনা করছি, এমন সময় একটা খ্যাড়খ্যাড়ে গলার আওয়াজে খানিক চমকে উঠি আমরা। বাবুরা শহর থেকে আসা হয়েছে বুঝি? চমকে উঠে ফিরে দেখলাম বয়স 55 থেকে 60-এর একজন পাহাড়ি ভদ্রলোক। পরনে একটা নোংরা প্যান্ট ও ময়লা হয়ে থাকা হাত কাটা সোয়েটার। মুখ দেখেই মনে হচ্ছে নেপালি। মুখ ভর্তি দাড়ি, আর তার ডান হাতে খানিক কাঠের টুকরো, বোধহয় জঙ্গল থেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে আমি তার প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ, কলকাতা থেকে আসছি। বাহ বাহ, খুব ভালো। তা এখানে কি করছো? ঘুরছিলাম আশেপাশে, তারপর এই ইচ্ছা চোখে পড়ল। এটা কি কোনো হসপিটাল ছিল নাকি? লোকটা আমাদের দিকে একটু ভয়ের চোখে তাকায়, তারপর বলে, দেখো না বাবুরা, এখানে দেখো না, এ জায়গা ভালো না। যাও যাও, যেখান থেকে এসো সেখানে চলে যাও, দেখো না এখানে। আমরা দুজনেই খানিক অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। তারপর বলি, কেন, কি হয়েছে, কারণটা তো বলবেন। লোকটা তখনও সেই একই রকম ভাবে প্রায় আমাদেরকে সেখান থেকে তাড়াতে থাকে, একইভাবে বলতে থাকে, বললাম তো যেখান থেকে এসো সেখানে চলে যাও, দেখো না এখানে। আমাদের মধ্যে সুবর্ণ তখন একটু জেদ দেখিয়েই বলল, আমরা এখানে থাকতে আসিনি, কারণটা তো বলুন, তারপর আমরা চলে যাব। এই শুনে লোকটা খানিকক্ষণ চুপ থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই হাসপাতাল এখনকার নয়, সেই ইংরেজ আমল থেকে এখানে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই হাসপাতাল বানিয়ে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা অবশ্য তার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছে। তার বদলে ফরেস্ট অফিসারকে প্রত্যেক বছর গ্রামবাসীরা কিছু খাদ্যশস্য কর হিসেবেও দিত। তার কারণেই এই হাসপাতালে কম খরচে চিকিৎসা চলতো গ্রামবাসীদের। সবই ঠিকঠাক চলছিল, তবে এই পুরনো ডাক্তারবাবু রিটায়ারমেন্ট নেবার পর এলো ওই জানোয়ার ডাক্তারটা, ডক্টর রবার্ট ব্রাউনি। ওই জানোয়ারটা এলো তারপর। কেন, কি হয়েছিল? ও ডাক্তার নয়, ওর সাক্ষাৎ নরকের পিশাচ। যেসব রোগীরা ওর কাছে সুস্থ হতে যেত, যাদের অবস্থা একটু খারাপ থাকতো, তাদেরকেও ইচ্ছা করে জ্যান্ত অবস্থায় মেরে তাদের শরীর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে ব্রিটিশদের চোরা বাজারে বিক্রি করত।
তার বাড়ির কাছে বলতো যে কঠিন রোগীও মারা গেছে। আর শুধু এটাই নয়, এই হাসপাতালে গ্রামের যে কোনো অল্প বয়সী অসুস্থ মেয়ে যদি ভর্তি হতো না, ওই মেয়েদেরকে অজ্ঞান করে মেটাতো তার শরীরের লালসা। কিছু কিছু মেয়েদের ইচ্ছা করে অসুস্থ করে আটকে রাখতো এই হসপিটালে। তাদের উপর চালাতো তার নোংরা খেলা, নৃশংসভাবে যৌন ক্রিয়া করতো তাদের সাথে। গ্রামবাসীদের মধ্যে একজন একদিন এই কার্যকলাপের কথা লুকিয়ে দেখে ফেলে। তবে গ্রামবাসীকে জানানোর আগেই ফরেস্ট অফিসার ওই ডাক্তার মিলে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে। তবে এই কথাও বেশি দিন চাপা থাকলো না। গ্রামের লোক এই কথা জানতে পেরে ওই ডাক্তারকে পুড়িয়ে মেরে ফেলে এই হসপিটালের ভেতরেই। তারপর থেকেই শুরু হয় নানা রকম অলৌকিক ঘটনা। অনেকে এখনো বলে যে রাতে করে ডক্টর রবার্ট ব্রাউনির চিৎকার এখনো শোনা যায়, এখনো এই হসপিটালের আশেপাশে শোনা যায়। তাই এই গ্রামের লোক রাতে তো ছেড়ে দাও, সকালে করেও এদিকে আসে না। লোকটার বলা ঘটনাটার মধ্যে আমরা দুজন কেমন যেন হারিয়ে গিয়েছিলাম। লোকটা ঘটনাটা শেষ করতে আমি হসপিটালটার দিকে একবার তাকিয়ে দেখলাম। সত্যি, ঘটনাটা শোনার পর হসপিটালটাকে যেন আরো ভয়ঙ্কর মনে হচ্ছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমাদের মধ্যে সুবর্ণ বলে ওঠে, আচ্ছা, আপনি যে বললেন রাতে করে চিৎকারের আওয়াজ হয়, এমনটা কি প্রতি রাতেই হয় নাকি? সে আমি বলতে পারবো না, তবে সকালে করে তোমরা যে ভুল করেছো এসে, এ ভুল রাতে করো না। এই বলে লোকটা নিজের কার্ডগুলো গুছিয়ে গ্রামের দিকে চলতে শুরু করে। আমি কিছু একটা বলতে যাব, সুবর্ণ আমাকে মানা করলো। তারপর আমরা দুজনে মিলে বাড়ির দিকে যেতে শুরু করি। হাঁটতে হাঁটতে সুবর্ণ বলে ওঠে, তোর কি মনে হয় লোকটা কি আমাদের শুধু ভয় দেখালো? আমার তো মনে হয় না। দেখ, কি বা লাভ ওনারা আমাদেরকে ভয় দেখিয়ে, বলতো? তা ঠিক বলেছিস, তবে জায়গাটায় কিছু তো একটা আছে। একটা কাজ করবি, বিকেলবেলা যখন ঘুরতে বেরোবো, ঘুরতে ঘুরতে একবার এদিকে আসলে হয়, দেখাই যাক না কি হয়। না ভাই, আমি এইসবের মধ্যে নেই। ঘুরতে এসেছি, ঘোরা হয়ে গিয়েছে বাবা। আমি রাতের বেলা এইসব দিকে আসতে পারবো না। একই পাহাড়ি এলাকা, তারপর অন্ধকার নামে খুব তাড়াতাড়ি কোথায় রাস্তা ফাস্তা হারিয়ে ফেলবো। আরে আমি তো বলছি না যে ভেতরে ঢুকবো, শুধু রাতের বেলা হাসপাতালটার সামনে গিয়ে একবার দেখবো যে ওই রবার্ট ব্রাউনি আমাদের দেখা দেয় কিনা। যত সব ভুয়ো গল্প। সে ভুয়ো গল্প হোক কি সত্যি গল্পই হোক, দেখ আমি আসতে পারি, কিন্তু ভেতরে আমি ঢুকবো না। আর এই একটা জিনিস লক্ষ্য রাখবি, এই কথাগুলো যেন পিসি নাই জানতে পারে। আরে না না, পিসিকে বললে হয়তো আসতেই দেবে না আমাদেরকে। বাড়িতে গিয়ে সকালের খাওয়া দাওয়া করলাম, অপেক্ষায় থাকলাম বিকেলবেলার। মাঝে পিসি ও পিসে মশাইয়ের সাথে গল্প গুজব করতে করতে দুপুরের খাওয়া দাওয়া করে কখন যে 4টে বেজে গেছে আমাদের খেয়ালই নেই। দুজনে চট করে উঠে ফ্রেশ হয়ে পিসির কাছে একটা 2 সেলের টর্চ নিয়ে রওনা হলাম ডক্টর ব্রাউনির হসপিটালের দিকে। পিসিকে বলেছিলাম যে একটা জায়গা সকালে দেখে এসেছিলাম, খুব ভালো লেগেছিল, বিকেলবেলায় গিয়ে কিছু ছবি তুলবো, তাই যাচ্ছি। হাঁটতে হাঁটতে গিয়ে যখন হসপিটালটার সামনে গিয়ে পৌঁছালাম, তখন প্রায় অন্ধকার নামবে নামবে করছে। সত্যি, লোকটা যতটা ভয়ঙ্কর কথা এই হসপিটালটার নামে বলেছিল, এ যেন অবিকল মিলে যাচ্ছে। কোথাও থেকে একটা ভ্যাপসা পোড়া গন্ধ হঠাৎ আমাদের নাকে প্রচন্ড ধাক্কা মারল। সুবর্ণকে কথাটা জিজ্ঞাসা করতে ও মাথা নাড়িয়ে আমাকে সম্মতি দেয়। সুবর্ণ হঠাৎ করেই দেখলাম আমার হাত থেকে টর্চটা নিয়ে হসপিটালের ওই ভেঙে পড়ে থাকা দরজার দিকে পা বাড়াতে থাকে। আমি বারণ করলেও সে চুপ করার ইশারাতে আমাকে দাঁড়াতে বলে। সুবর্ণ কিছুটা ভেতরে ঢুকতে হঠাৎ দেখলাম চিৎকার করে আমাকে ডেকে ওঠে,
এই একটু ভেতরে আয় তো। সুবর্ণর গলা শুনে ছুটে গেলাম হসপিটালটার ভেতরে। কি বীভৎস পচা গন্ধ! মনে হয় কয়েক যুগ পেরিয়ে গেছে, এখানে কোনো মানুষের পদচিহ্ন অবধি পড়েনি। সুবর্ণর দিকে যেতে সুবর্ণ আঙুল দিয়ে তার সামনের দেওয়ালের দিকে দেখালো। দেখলাম একটা মার্বেলের মধ্যে খোদাই করা একটি নেমপ্লেট, তাতে লেখা ডক্টর ব্রাউনি, ডক্টর রবার্ট ব্রাউনি। শ্যাওলা ও নোংরা পড়ে থাকা নেমপ্লেটটার ওপর লেখাটা যেন আজও জল করছে। আমি একটু আশেপাশে দেখলাম, কেমন যেন সারা শরীরটা আমার শিউরে উঠল। এখানে শীতটা যেন বাইরের থেকে খানিক বেশি। সুবর্ণকে বললাম, এই চল, আর বেশিক্ষণ থাকতে হবে না এখানে, আর থাকাটা উচিত হবে না, চল, অন্ধকার নামছে। এই বলে সুবর্ণর হাত ধরে দরজার দিকে যাব, হঠাৎ দেখলাম আমাদের সামনের দরজাটা যেখানে ছিল, জায়গাটায় মাথা উঠিয়ে দাঁড়িয়েছে একটা কংক্রিটের দেওয়াল। দেখে মনে হচ্ছে যেন সেখানে কোনো কালেই কোনো দরজা ছিলই না। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। দরজাটা কোথায় গেল? সেটাই তো, দরজাটা তো এখানেই ছিল। অমন গায়ে লোম খাড়া করে দেওয়া ঠান্ডার মধ্যে আমরা দর করে ঘামতে থাকি। কেমন যেন মাথার মধ্যে সব গোলাতে শুরু করেছিল। কি করব বুঝতে পারছিলাম না। আর ঠিক তখনই আমাদের সমস্ত ভয়ের সীমা ছিন্ন ভিন্ন করে একটা তীক্ষ্ণ গলার স্বর আমাদের হৃৎপিণ্ডে যেন সজোরে বাড়ি মারল। হ্যালো, ওয়েলকাম টু মাই হসপিটাল। I am Dr. Robert Browning. Can I help you? হাড় হিম করে ওই গলার আওয়াজের সঙ্গে এলো কারোর হেঁটে আসার শব্দ। কেউ যেন হেঁটে আসছে আমাদের দিকে। তার ছায়া এসে পড়েছে ঠিক আমাদের পিছনের কংক্রিটের দেওয়ালটার উপরে। আর তার সঙ্গে তার সেই হাড় হিম করে দেওয়ার মতন গলার স্বর। হ্যালো, ওয়েলকাম টু মাই হসপিটাল। আমাদের হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন আরেকটু হলেই আমাদের হৃৎপিণ্ড আমাদের মুখ থেকে বেরিয়ে মাটিতে পড়ে যাবে। হাত পা কাঁপতে শুরু করে আমাদের। ওই আওয়াজ যত আমাদের কাছে আসতে শুরু করে আমরা যেন নিজেদের জ্ঞান হারিয়ে ফেলছিলাম। তবে নিজেকে একটু সামলে নিয়ে সুবর্ণর হাত ধরে প্রাণপণে ছুটতে থাকলাম হসপিটালের ভেতরের ডান দিকের রাস্তা ধরে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকি আমরা দুজন। অন্ধকারের মধ্যে কোথায় আমরা ছুটে চলেছি তা আমরা আন্দাজও করতে পারছিলাম না। তবে যত ছুটছিলাম ততই যেন মনে হচ্ছিল যে ওই গলার স্বর আমাদের কাছে আরো এগিয়ে আসছে। তার ছায়া যেন আমাদের গিলে খাচ্ছে। কোথায় পালাবো? রাস্তা নেই তো, কোথায় পালাবো? ছোট ছোট ছুটতে ছুটতে সজোরে গিয়ে ধাক্কা খেলাম সামনের একটা দেওয়ালে। ছিটকে পড়লাম মাটিতে। মাথা আমাকে বারবার জানান দিচ্ছিল শেষ, এরপর তেই পারবো না। ডক্টর ব্রাউনি আমাদের নিয়ে চলে যাবে তার সেই ভয়ঙ্কর রুমে। তারপর সাক্ষাৎ মৃত্যু। ব্রাউনি সেই ভয়ঙ্কর ডাক সাক্ষাৎ মৃত্যুর মতন কড়া নাড়ছিল আমাদের কানে। আর ঠিক তখনই জানি না কোথা থেকে একটা শীতল হাত আমার হাত ধরে এবং টেনে নিয়ে যায় ওই অন্ধকার গভীর ঘরের ভিতর।
যখন চোখ খুললাম তখন দেখলাম সুবর্ণ আর ওই সকালে সেই বয়স্ক লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। লোকটা খানিক রেগে গিয়েই আমাকে বলে, বারণ করেছিলাম তো আসতে, বারণ করেছিলাম তো। শহরের মানুষ আমাদের মুখ্য গ্রামবাসীদের কথা কেন শুনবে তোমরা? আমি না এসে পৌঁছালে কি হতো তোমাদের ধারণা আছে? আমি ভয়ে প্রায় চমকে উঠে বসি। তারপর হাঁপাতে হাঁপাতে লোকটাকে জিজ্ঞাসা করি, ওটা কে ছিল? কে ছিল ওটা? ডক্টর রবার্ট ব্রাউনি। আচ্ছা, আপনি কি করে জানলেন আমরা বিপদে আছি? লোকটা উঠে দাঁড়িয়ে বলে, চলো তোমাদেরকে বাড়ির দিকে এগিয়ে দিই, বড্ড দেরি হয়ে গেছে। আর কখনো এসো না এদিকে। আচ্ছা, আপনার নামটা বললেন না তো, কে আপনি? বীরসা, আমার নাম বীরসা। লোকটা জঙ্গল থেকে আমাদেরকে বের করে গ্রামের থেকে কিছুটা আগে আমাদেরকে ছেড়ে দেয়। দুজনে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছাই পিসিদের বাড়ি। এত দেরি কেন হয়েছে জিজ্ঞাসা করায় আমি বললাম যে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। কি করে বাড়ি ফিরলাম তা জিজ্ঞাসা করায় পিসিকে বললাম যে বীরসা বলে একজন আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। বীরসার নামটা শুনে পিসে কেমন যেন অবাক হলেন। পাশ থেকে পিসে মশাই বলে ওঠেন, বিরসা? এই গ্রামে বিরসা বলে কেউ থাকে বলে তো আমি জানি না। তবে নামটা যেন কোথায় শুনেছি। এই গ্রামে তো হাতে গোনা কয়েকটা বাড়ি, তাদের মধ্যে তো বিরসা বলে কেউ আছে বলে আমি জানি না। আমরা দুজনেই হতবম্বের মতন তাকিয়ে থাকি পিসে মশাইয়ের দিকে। পরের দিন পিসে মশাইকে ওই হসপিটালটার ব্যাপারে জিজ্ঞাসা করতে পিসে মশাইও বীরসার মতনই ওই একই ঘটনা বললেন আমাদের। তবে শেষের একটি কথা শুনে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পিসে মশাই বললেন, হ্যাঁ, এইবার মনে পড়েছে বিরসা নামটা কোথায় শুনেছি। ওই যে ওই লোকটা হসপিটালের ব্যাপারে জেনে গিয়েছিল না, আর ওই যাকে ব্রিটিশরা মিলে কুপিয়ে মেরে ফেলেছিল, তার নামই তো ছিল বীরসা। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু কেউ ভুলবে না। আর প্লিজ কমেন্ট করে জানিও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। তোমাদের আজকের কমেন্টটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে। আমার লেখা একটি গল্প তোমাদেরকে শোনালাম। যদি তোমরা আমাকে বলো, যদি তোমরা আমাকে আরও উৎসাহ দাও, আমি আরও এরকম গল্প তোমাদের কাছে আনবো। আর তোমরা এটাও বলে যেও কমেন্টে যে তোমরা আগের মতন ঘটনা শুনতে চাও না এরকম গল্প শুনতে চাও। আজকের ঘটনা এতটাই। আশা করছি তোমাদের ভালো লাগলো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।